আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি গতকাল বিপিএল কোয়ালিফায়ার ২ নিয়ে কিছু কথা বলবো, ওভারঅল খুলনা নিয়ে কিছু কথা বলবো, খুলনা দিয়ে এবারের দলটা। আমি আমার দৃষ্টিতে খুলনার পারফরমেন্সকে বা ওভারঅল খুলনার দলটাকে আজকে আমি একটু আতসী কাচের নিচে ফেলে এই দলটা নিয়ে কিছু কথা বলবো এবং গতকালকের যে ম্যাচটা হয়েছে এই ম্যাচ নিয়েও কিছু কথা বলবো। সো গতকাল একবার মনে হচ্ছিল চিটাগাং সহজে ম্যাচটা জিতে যাচ্ছে, আর একবার মনে হচ্ছিল খুলনা খুব সহজে জিতে যাচ্ছে। তো একটা পর্যায়ে খুলনার দিকে জয়ের পাল্লাটাই অনেক ভারী ছিল, বিকজ খেলাটা যখন শুরু হয় খুলনা ব্যাটিং কোলাপসের সম্মুখীন হয় 10 ওভার পর বা 15 ওভার পর। হেডমায়ারের সিভিয়ার হিটিং, মাইদুল অঙ্কনের দারুণ ব্যাটিং, হোল্ডারের কিছুটা ক্যামিও, এই সব মিলিয়ে ঝিলিয়ে খুলনা একটা রেসপেক্টেড টোটালে পৌঁছায়। এই রানটা চেঞ্জ করতে গিয়ে দেখা যাচ্ছে যে চিটাগাং শুরুতে দারুণটা স্টার্ট করে, একটা পর্যায়ে মনে হচ্ছিল চোখ বন্ধ করে ম্যাচ জিতে যাচ্ছে, তারপরে আবার চিটাগাং কোলাপস করতে করতে একটা অসম্ভব জয় তারা তুলে নিয়েছে। খেলাটা একজন অডিয়েন্স হিসেবে দেখাটা খুব মজার ছিল, খুব আনন্দের ছিল। বাট এখানে খুলনা কি আসলে ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়েছে? সো দেখেন, ওভারঅল যদি এবছর আমি খুলনা দলের পারফরমেন্সটা দেখি, সেখানে আমরা দেখতে পাই এখন হয়তো এখানে কোচের একটা ভূমিকা থাকতে পারে, ক্যাপ্টেনের ভূমিকা থাকতে পারে, তবে ম্যাক্সিমামটাই দেখা যায় এইসব ক্ষেত্রে ক্যাপ্টেনের ভূমিকাটাই বড় বেশি থাকে, যেটা আমরা কিছুটা অ্যানালাইজ করলে বুঝতে পারবো। যেমন এই দলটাকে নিয়ে আমাদের ক্যাপ্টেন বা কোচ তালহা জুবায়ের বেশ এক্সপেরিমেন্ট করেছে, এত দুর্দান্ত কিছু খেলোয়াড় থাকা সত্ত্বেও। দেখা গেছে পর্যায়ক্রমে ম্যাচ বাই ম্যাচ তারা এক্সপেরিমেন্ট করেছে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন, মানে তারা এর বাইরে যেতেই চায়নি, সবসময় তারা ফোকাস রয়েছে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড কম্বিনেশনের দিকে। এরপরে আমরা দেখেছি যে ম্যাচ সিচুয়েশনে কি ডিমান্ড করছে, কোন ব্যাটারকে ডিমান্ড করছে, অপোনেন্টের বোলারকে দেখে এইসব ব্যাপারে তারা শিক্ষা নেয়নি। এটা রিপিটেডলি আমরা অনেকগুলো ম্যাচেই দেখেছি। তারা অ্যাভয়েড করেছে ইব্রাহিম জাদরানের মতন একজন ব্যাটারকে, যে আফগানিস্তানের অন্যতম সেরা ব্যাটার। মাঝে মধ্যে দেখা যায় এই মুহূর্তে সেরা ব্যাটার গুরবাজ থেকেও ইব্রাহিম জাদরানের পারফরমেন্সের উপর বেস করে আফগানিস্তান অনেক ম্যাচে উতরে গেছে, এটা আমরা এর আগে দেখতে পেয়েছি। ইব্রাহিম জাদরান কেমন লেভেলের ব্যাটার এটা বলার অপেক্ষা রাখে না। গত বছর বা তার আগের বছর ইব্রাহিম জাদরান বরিশালে খেলেছিলেন, দারুণ পারফর্ম করেছিলেন, তাকে বারবার মানে উপেক্ষা করা হয়েছে। উইল বৈশিষ্ট্যকে খেলানো হয়েছে, শুরুতে এটা কিছুটা কন্ট্রোভার্সিয়াল ছিল, ইব্রাহিম জাদরানকে অ্যাভয়েড করে তাকে খেলানো ঠিক হবে কিনা, বাট তারপরও যখন বৈশিষ্ট্য খেলানো হয়েছে, একমাত্র বৈশিষ্ট্য যে ওজি ক্রিকেটার এই বিপিএল দেখেছি নিজেকে উজাড় করে খেলেছে। তাকে ওপেনিং এ বা টপ অর্ডারে যখন পাঠানো হচ্ছিল সে কিন্তু রীতিমতো রান করছিল রেগুলার, তারপরে তার ব্যাটিং অর্ডারটা মিরাজের ওপেনিং খেলার জন্য তাকে উপেক্ষা করা হয়েছে। উইলিয়াম বৈশিষ্ট্যকে তাকে 7 নম্বরে খেলানো হয়েছে, পরে 6 নম্বরে, তার টপ অর্ডারে ভালো ব্যাটিং করা সত্ত্বেও। এরপর আমরা দেখতে আফিফ হোসেনকে অপ্রয়োজনীয় সময়ে পাঠানো হয়েছে, সেখানে আফিফ হোসেন অনেক সময় দেখেছি আমরা দলকে মোটামুটি আরো স্ট্রাগলের দিকে ঠেলে দিয়েছে। আবার মাঝে মধ্যে আফিফকে অনেক লোয়ার ডাউনে পাঠানো হয়েছে, সেখানে আবার আনএক্সপেক্টেডলি সে ভালো খেলে ফেলেছিল। তো এই জিনিসগুলো কিছুটা সাসপিশিয়াস ছিল। ইমরুল কায়েসের মতো একজন ব্যাটারকে 4টা ম্যাচ ড্রপ দিয়ে একটা ম্যাচ খেলানো হয়েছে, কখনো 7 নাম্বার, কখনো 5 নাম্বার, কখনো বা একবার একটা ম্যাচে দেখেছিলাম ওপেনিং এ খেলানো হয়েছে, তাকেও বেশি ম্যাচ টাইম দেওয়া হয়নি। তো এটাও কিন্তু কিছুটা কোয়েশ্চেনের জন্ম দিয়েছে। দলের অন্যতম সেরা বোলার, এটা আপনি যাই বলেন না কেন, এবারের খুলনা দলের সেরা বোলার ছিলেন উইকেট টেকিং এর দিক থেকে বা ইকোনমিক সাইড দিয়ে বলতে পারেন আবু হায়দার রনি। তাকে উপেক্ষা করা হয়েছে গত লাস্ট 3টা ম্যাচ, কি কারণে কেউ জানে না। প্রথম ম্যাচে বলা হয়েছিল জ্বর, তারপরের 2 ম্যাচ জ্বর ছাড়ে তাকে উপেক্ষা করা হয়েছে। দলের সেরা উইকেট টেকার এবং ডেথ ওভারে এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সেরা পাওয়ার হিটার ছিলেন আবু হায়দার রনি, তাকে উপেক্ষা করা হয়েছে। মোহাম্মদ নওয়াজকে প্রপারলি ইউটিলাইজ করা হয়নি। আপনি খেয়াল করে দেখবেন মোহাম্মদ নওয়াজ ম্যাক্সিমাম ম্যাচে 4 ওভার বল করেনি, কয়েকটা ম্যাচে দেখছি বলই করেনি, তাকে পাঠানো হচ্ছে 7 নাম্বার 8 নাম্বারে। ইভেন গতকাল জেসন হোল্ডার এর পরে তাকে পাঠানো হয়েছে, যেখানে তাকে আগে পাঠানো উচিত ছিল, শুধুমাত্র রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন বজায় রাখার জন্য তাকে পাঠানো হয়নি মোহাম্মদ নওয়াজকে। এই জিনিসটা চোখে লেগেছে। জেসন হোল্ডার, আপনারা জানেন গতকাল জেসন হোল্ডারকে আমাদের আলিস একটা 6 মেরেছে। ওই বলটা আমি যতদূর মনে হয় যে জেসন হোল্ডার এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিলেন, তো উনি যখন এক্সপেরিমেন্টাল একটা স্লোয়ার দিয়েছেন, ওখানে 6 মেরে দিয়েছে, পরেরটা কুইকার দিয়েছিলেন বাউন্সার, ওই বলটা টপেজ হয়ে 4 হয়ে যায়। এই দুইটা বলে 10 রান দেওয়ার অপরাধে সংবাদ সম্মেলনে মোটামুটি তাকে ধুয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজ। ওই ভুলের কারণে তাকে আর শেষ ওভারে, মানে যে ওভারে 15 রান প্রয়োজন ছিল চিটাগাংয়ের, ওই ওভারে তাকে আনা হয়নি। আমার ধারণা আলিস আল ইসলাম এবং আরাফাত সানি যখন ব্যাটিং পজিশনে রয়েছেন, জেসন হোল্ডার আরামসে মানে ওই 15 রান ডিফেন্ড করে চলে আসতে পারতেন, সেই ক্ষমতা জেসন হোল্ডারের ছিল। এখানে রং ডিসিশন। এবং ওই ম্যাচটাতে আমরা দেখেছি যদি মোহাম্মদ নওয়াজও বোলিং এ যেতেন 20 নম্বর ওভারে, আমার ধারণা তিনিও এই 15 রান আরাম করে ডিফেন্ড করতে পারতেন। যেখানে তরুণ পেসার মুশফিক হাসান এখনো অনেকটা আনএক্সপেরিয়েন্সই বলা যায়। আপনি চিন্তা করেন গতকাল মুশফিক যখন এই ম্যাচটা হেরে গেল, মুশফিকের মনের অবস্থাটা কি, বাট সে কিন্তু ওই ডিজার্ভ করছিলেন না। তাকে যদি আপনি মধ্যেই ডিজার্ভ করতেন না, ওই সময়টা হোল্ডার ওভার ছিল, নওয়াজের ওভার ছিল, ইভেন আমার ধারণা আফিফও যদি বল করতো
ওই 15 রান ডিফেন্ড করতে পারতো, কজ ম্যাচ সিনারিও, বাউন্ডারি সাইজ এই সব মিলিয়ে ঝিলিয়ে। তারপর সব থেকে প্রশ্নবোধক একটা চিহ্ন হচ্ছে মাহিদুল অঙ্কন, যাকে এখন বাংলাদেশের মোস্ট ট্যালেন্টেড ব্যাটার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাকে প্রপার গেম টাইম দেওয়া হয়নি, মানে বল টাইম দেওয়া হয়নি, তাকে ম্যাক্সিমাম টাইম ডেথ ওভারের জন্য পাঠানো হয়েছে এই ক্লাসিক্যাল ব্যাটসম্যানকে। অ্যাকচুয়ালি সে ডিজার্ভ করে টপ অর্ডার ব্যাটিং লাইন আপটাই ডিজার্ভ করে, সেখান থেকে মোস্ট অফ দ্য গেম 15 ওভারের পরে তাকে পাঠানো হয়েছে, যেটাও হিতে বিপরীত হয়েছে। খুলনার টপ টিম, দুইটা টিমের একটা টিম আরাম করে হতে পারতো, শুধু নিজেদের অযৌক্তিক এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপারের কারণে এটা হয়েছে। হয়তো এটা হু নোজ, মেহেদী হাসান মিরাজ কিন্তু আমার প্রিয় একজন খেলোয়াড়, মানুষ হিসেবে অসাধারণ একজন মানুষ, বাট তার এই ডিসিশন গুলা কিছু অনেক চোখে লেগেছে। এবং সে ওপেনিং এ হ্যাঁ ওকে কিছুটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছে, বেশ কয়েকটা বোলিংটা মাঝে মধ্যে ভালো করে করেছে, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা দেখতে পেয়েছি সে গেম সিচুয়েশন বোঝার চেষ্টা না করে সে ওপেনিং এ চলে যাচ্ছে, নিজের 4টা ওভার কন্টিনিউ করে যাচ্ছে। এই জিনিসগুলা খুলনাকে ভুগিয়েছে, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই, এটা আমরা বুঝতে পারি আরাম করে। এবং আপনারা আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, মেহেদী হাসান মিরাজ তার যদি ডোমেস্টিক সার্কিটটা যদি আপনি অ্যানালাইজ করেন, আপনি দেখতে পাবেন যে মেহেদী হাসান মিরাজ ডোমেস্টিকে তার পারফরমেন্স অ্যাজ এ ক্যাপ্টেন খুবই পুয়ার। তো তারপরেও আমরা তাকে আমাদের ভবিষ্যৎ অধিনায়ক ভাবি। যদি উনি ভবিষ্যৎ অধিনায়ক হন, তাকে এই ব্যাপারগুলো সচেতন হতে হবে, তাকে অ্যাক্টিভ হতে হবে। ওই দিক থেকে আমরা বলতে পারি তাসকিন, আমি তাসকিনের প্রসঙ্গ আনতে বাধ্য হচ্ছি, কজ রাজশাহীতে তাসকিনকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয়, রাজশাহী অলমোস্ট টুর্নামেন্ট থেকে আউট। সেখানে তাসকিনের দারুণ কিছু ডিসিশন, দারুণ স্মার্ট ক্যাপ্টেন্সি জোরেই রাজশাহী শেষ 4-এর লড়াইয়ে টিকে ছিল। লম্বা রেসের দৌড়, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কে বিবেচিত হবেন এটা সময় বলে দেবে। তবে খুলনা ভুগেছে এত ভালো ভালো খেলোয়াড় থাকার পরেও, মানে এইবারে বিপিএল এর পরিস্থিতি অনুযায়ী ভালো খেলোয়াড় তাদের হাতে থাকার পরেও তারা ভুগেছে, আমি বলবো নিঃসন্দেহে ক্যাপ্টেন্সির জন্য। মিরাজ ভালো ক্যাপ্টেন, কিন্তু তাকে কিছু কিছু ব্যাপার বিসর্জন দিতে হবে, কিছু কিছু সেন্স অ্যাপ্লাই করতে হবে। ওই অ্যাপ্লাইগুলো যদি উনি করতে পারতেন, খুলনা হয়তো টপ 2 টিম না, হয়তো চ্যাম্পিয়ন হলেও হতে পারতো। কে জানে, আমাদের জন্য হয়তো বিপিএল এর ম্যারমেরে একটা ফাইনাল অপেক্ষা করছে। অবশ্যই আমরা বিপিএল ফাইনালটা ম্যারমেরে চাই না, আমরা চাই দারুণ এক্সাইটিং একটা ম্যাচ লাইক লাস্ট গেম, বাট জানি না কতটুকু এক্সাইটিং হবে। তো যাই হোক, এই ছিল আমার খুলনা নিয়ে কিছুটা অবজারভেশন এবারে বিপিএল এর, এবং গতকালকের ম্যাচ নিয়ে কিছু কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।